বিকেল 5টার আকাশ বার্তায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে জুই। প্রথমেই হেডলাইন্স। রাজ্যে ভোট নিয়ে সর্বদল বৈঠক কমিশনের শেষ 3 দফা ভোট একদিনে করার প্রস্তাব তৃণমূলের, সহমত নয় বিজেপি। করোনায় আক্রান্ত চুঁচুড়ার তৃণমূল প্রার্থী অসিত মজুমদার, সংক্রমিত গাড়ির চালকও। করোনার বাড়বাড়ন্তের জন্য দায়ী প্রধানমন্ত্রী, হাবড়া থেকে শুট চড়ালেন মমতা। সকাল সকাল ভোট দেওয়ার পরামর্শ, এনআরসি চালু হলে কিন্তু ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, হুঁশিয়ারি তৃণমূল নেত্রী। একটানা দুদিন করোনা সংক্রমণ পেরোল 2 লক্ষের গণ্ডি। দিল্লির হাসপাতালে মিলছে না বেড। আগামী জুনের মধ্যে দেশে দৈনিক করোনায় মৃত্যু 2000 ছাড়াবে, ল্যান্সেটের রিপোর্টে উদ্বেগ। শীতলকুচি তদন্তে সিআইডি গঠন করা হলো বিশেষ তদন্তকারী দল বা সেট। 2 আলাদা গুলিবর্ষণে 5 জনের মৃত্যুতে মাথাভাঙা থানার কাছ থেকে রিপোর্ট তলব। দ্রুত শীতলকুচি যাওয়ার ভাবনা সিটের। ভোটের মুখে চাপ বাড়ল তৃণমূল কংগ্রেসের। আয়কর মামলায় এবার মদন মিত্রের ছেলে স্বরূপকে তলব ইডি। 23 এপ্রিল হাজিরার নির্দেশ। তলব মানস ভূঁইয়াকেও, হাজিরা দিতে হবে 19 এপ্রিল। ভোটে করোনা বিধি রক্ষার জন্য কমিশনকে আরো সক্রিয় হতে বলল কলকাতা হাইকোর্ট। আদালত বলেছে সমস্ত দায় পুলিশের কাঁধে চাপালে চলবে না, দায় নিতে হবে রাজনৈতিক দলগুলোকেও। যত মিটিং মিছিল ততই যেন নিয়ম ভাঙার উৎসব। কাল 5ম দফার ভোট, তার আগে 7মে পৌঁছেছে রাজ্যে করোনা সংক্রমণ। এই অবস্থায় সমস্ত রাজনৈতিক দলগুলোকে সতর্ক করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে বামফ্রন্ট জানিয়েছে শেষ 3 দফার ভোটে তারা বড় জমায়েত করবে না, কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো এখনো নীরব। শেষ 3 দফায় রাজ্যে বেশ কয়েকটা জনসভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিশেষজ্ঞরা বলছেন যত বড় সভা ততই বিপদ বেশি। করোনা সুরক্ষায় যিনি বারবার 2 গজ দূরত্ব রাখার কথা বলেছেন, সেই মোদীর সভাতেই কিনা বারবার দূরত্ব বিধি শিখেই উঠেছে। তবে উপায় কি? কমিশনের কাছ থেকে সোমবারের মধ্যে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। আদালত বলেছে আরও বেশি দায়িত্ব নিতে হবে নির্বাচন কমিশনকে। আকাশ বার্তা। 4 দফাতেই ভোট হবে বলে সর্বদল বৈঠকে জানিয়ে দিল কমিশন। তবে কঠোরভাবে করোনা বিধি মানতে হবে বলে নির্দেশ দিয়েছে তারা। তারপরেও বিজেপি ভার্চুয়াল সভা করতে রাজি নয়। শেষ 3 দফার ভোট 1 দফায় চায় তৃণমূল কংগ্রেস। 4 দফাতেই ভোট হবে বলে সর্বদল বৈঠকে মোটামুটি সিদ্ধান্ত নিল কমিশন। বৈঠকে হাজির বিজেপির প্রতিনিধিরা জানান কমিশনের যাবতীয় নির্দেশনামা মেনেই তারা চলবেন, তবে ভার্চুয়াল বৈঠক করা সম্ভব নয়। প্রায় 61% রাজ্যের ভোটাররা ভোট তাদের দিয়ে দিতে পারবে। তার মানে এখন প্রায় 39% বাকি রয়েছে। আমাদের 2-3টে বক্তব্য ছিল যে কোভিড প্রোটোকল তারা যা নির্ধারিত করবে সেটা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা বলছি আমরা পুরোপুরি মানতে রাজি আছি, সব সহযোগিতা করতে রাজি আছি। আমরা এটাও বলেছি যে এখন একটা নির্বাচনে একটা লেভেল প্লেইং ফিল্ড হয়, সেই লেভেল প্লেইং ফিল্ডের কারণে যে 31% ভোটাররা বা ক্যান্ডিডেটরা এখনও তাদের ভোট হয়নি, তাদের কোনোভাবে কিছু করা উচিত না যাতে তারা ডিসঅ্যাডভান্টেজ হয়ে যায়। তার মানে আগের নিয়মগুলো যেখানে চলেছিল সেই নিয়মেই চলা উচিত। কমিশনের কাছে তৃণমূলের আবেদন শেষ 4 দফার ভোট 1 বা 2 দফায় হোক। এই কয়েক দফায় ভোট হয়ে কোভিড পরিস্থিতি সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ তাকে বাধাপ্রাপ্ত করা হবে। আজকে দেখা যাচ্ছে কোভিডের যে ভয়াবহ পরিস্থিতি ভারতবর্ষে, এই রাজ্যেও তার ছায়া আসছে। আমরা মানুষের জীবনকে মূল্যবান বলে মনে করি, আমাদের নাগরিকদের জীবন রক্ষা করা আমাদের সর্বোত্তম কাজ বলে মনে করি। বামেদের বক্তব্য কোভিড বিধি মেনেই ভোট হোক, তবে তাদের পরামর্শ কোভিড বিধি প্রয়োগের ক্ষেত্রে যেন করা হয় কমিশন। আমাদের রাজনৈতিক দলের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ নেই যে রাজনৈতিক দলেরা কোভিড প্রোটোকল মানছে না। আমরা যে সাজেশন দিলাম যে আপনারা নির্দিষ্টভাবে বলুন কোভিড প্রোটোকল মানতে গেলে পরে কী কী করণীয়,
যা যা আপনারা বলবেন সেই কাজগুলো রাজনৈতিক দল হিসেবে আমরা বামপন্থী এবং সংযুক্ত মোর্চা নিশ্চয়ই মেনে চলব। নির্ঘণ্ট মেনে ভোট হলেও প্রচারে রাশ টানতে সুরক্ষাবিধি যথাযথ পালনের ওপর জোর দিয়েছে কমিশন। আকাশ বার্তা। মাত্রা ছাড়া দৈনিক করোনা সংক্রমণের মধ্যেই কাল পঞ্চম দফার ভোট রাজ্যে 6 জেলার 45 আসনে ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মোতায়েন থাকবে 853 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কাল ভাগ্য নির্ধারণ জ্যোতিপ্রিয় মল্লিক, চিরঞ্জিত, মদন মিত্র, রাহুল সিনহা, শ্রমিক ভট্টাচার্যের মতো হেভিওয়েটদের। থাকছে মোট 1071 কোম্পানি। তবে কাল পঞ্চম দফার ভোটের কাজে নামানো হবে 853 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, জানালো নির্বাচন কমিশন। রাজ্যে লাফিয়ে বেড়ে চলা করোনা সংক্রমণের মধ্যেই কাল ভোট গ্রহণ হবে 6 জেলার 45 আসনে। কাল দার্জিলিং এবং জলপাইগুড়ির সবকটি আসন সহ কালিম্পংয়ের একটি, উত্তর 24 পরগনার 16টি, নদিয়া এবং পূর্ব বর্ধমানের 8টি করে আসনে ভোট। পঞ্চম দফায় নির্বিঘ্নে ভোট করাতে বারাসতে কাল বাহিনী মোতায়েন থাকছে 69 কোম্পানি, ব্যারাকপুরে 61, বসিরহাটে 107, বিধাননগরে 46, দার্জিলিংয়ে 68, জলপাইগুড়িতে 122, শিলিগুড়িতে 53 এবং পূর্ব বর্ধমানে 155 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। মোট বুথের সংখ্যা 15,789। প্রতিটি সেক্টর অফিসে একজন এএসআই ও 4 জন কনস্টেবল থাকছেন। থাকবে ড্রোন এবং সিসিটিভি ক্যামেরার কড়া নজরদারি। কাল ভোটের লড়াইয়ে ভাগ্য নির্ধারণ হবে জ্যোতিপ্রিয় মল্লিক, গৌতম দেব, চিরঞ্জিত, মদন মিত্র, ব্রাত্য বসু, সুজিত বসু, রাহুল সিনহা, শ্রমিক ভট্টাচার্য, অশোক ভট্টাচার্যের মতন হেভিওয়েট প্রার্থীদের। থাকছে অদিতি মুন্সি, পার্ণ মিত্রের মতো তারকা প্রার্থীরাও। কাল ভোট গ্রহণ শুরু সকাল 7টায়। আকাশ বার্তা। আরও এক প্রার্থী করোনায় আক্রান্ত হলেন। চুঁচুড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মজুমদারের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্ত হয়েছেন তার গাড়ির চালকও। 10 তারিখ চতুর্থ দফার ভোট ছিল তার নিজের কেন্দ্রে। চুঁচুড়ার তৃণমূল প্রার্থী অসিত মজুমদার করোনায় আক্রান্ত হলেন। আপাতত হোম আইসোলেশনেই রয়েছেন তিনি। 10 এপ্রিল চতুর্থ দফা নির্বাচন ছিল তার নিজের কেন্দ্রে, আর নির্বাচনের পরই করোনা পজিটিভ হন তিনি। জায়গায় জায়গায় প্রচার করেছিলেন তিনি নির্বাচনের আগে। করোনা সংক্রমণ দ্রুত গতিতে বাড়ছে, ভোট প্রচারেও বেরিয়েছিলেন তিনি। যেসব মানুষের সংস্পর্শে এসেছিলেন তিনি, চিন্তায় রয়েছেন তারাও। তার গাড়ির চালকেরও করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। গাড়ির চালকের নাম নাগেশ্বর যাদব। এর আগেও অনেক প্রার্থী আক্রান্ত হয়েছেন করোনায়, তাদের মধ্যে মৃত্যুও হয়েছে এক প্রার্থী। শামসেরগঞ্জের সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী রেজাউল হকের মৃত্যু হয়েছে এই মারণ ভাইরাসের কারণেই। করোনার কারণে যখন মৃত্যু মিছিল তৈরি হচ্ছে সর্বত্রই, তখন গণতান্ত্রিক উৎসবে মেতে উঠেছে এ রাজ্য। আকাশ বার্তা। চোখ রাখবো আরো এক বড় খবরের দিকে। শীতলকুচি কাণ্ডের তদন্ত ভার নিল সিআইডি। গঠন করা হলো সেট। 5ই মের মধ্যে হাইকোর্টে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে সিআইডিকে। শীতলকুচি গুলিকাণ্ডের তদন্ত ভার নিল সিআইডি। তদন্ত হাতে পেয়ে ঘটনায় একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে সিআইডি। পাশাপাশি মাথাভাঙা থানা থেকে এ সংক্রান্ত যাবতীয় নথিপত্র চেয়ে পাঠিয়েছেন তদন্তকারীরা। শীতলকুচিতে ঘটনাস্থলে যাবে সিআইডি। গোটা ঘটনা তদন্তের অগ্রগতি নিয়ে আগামী 5ই মের মধ্যে সিআইডির কাছ থেকে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। 10ই এপ্রিল কোচবিহারে মাথাভাঙা থানার অন্তর্গত শীতলকুচিতে 2টি আলাদা বুথে গুলি চালনায় 5 জন নিহত হন, আহত হন বেশ কয়েকজন। শীতলকুচির 126 নম্বর বুথে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ এর গুলি চালনায় নিহত হন 4 জন। জানিয়ে তোলপাড় শুরু হয় রাজ্য রাজনীতিতে। সোমবার এই নিয়ে জনস্বার্থ মামলাও রুজু হয়। কোন পরিস্থিতিতে কেন গুলি চালানো হয়েছিল তা জানতে চেয়ে আবেদন করেন ফিরদৌস শামীম। সেই আবেদনেরই শুনানি ছিল শুক্রবার। সরকারি আইনজীবী জানান, হাইকোর্টে শীতলকুচি কাণ্ডে এফআইআর দায়ের হয়েছে। পাশাপাশি ওই ঘটনার তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। 5ই মের মধ্যে সিআইডিকে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে হাইকোর্টে। আকাশ বার্তা। ভোট না দিলে অমিত শাহ ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবেন। হাবড়ার জনসভা থেকে আজ এই মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, অসমে ফের বাঙালি খেদাও শুরু হয়েছে। করোনার বাড়বাড়ন্ত নিয়েও সরাসরি প্রধানমন্ত্রীকে দায়ী করেছেন তিনি। দেশে করোনার লাগাম ছাড়া সংক্রমণ নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীকে দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাবড়ার জনসভা থেকে তিনি বলেন, কেন্দ্রের উদাসীনতার জন্যই এভাবে করোনা ছড়িয়ে পড়েছে। বাংলার করোনা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি আজ হাবড়ার জনসভা থেকে বলেন, সকলে নিজের নিজের ভোট সকাল সকাল গিয়ে দেবেন। কোনোভাবে যদি ভোট না দেন তাহলে এনআরসি করে স্বরাষ্ট্রমন্ত্রী কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। মনে রাখবেন, ভোট কেউ নষ্ট করবে না, তাহলে কিন্তু অমিত শাহ আবার এনআরসি নিয়ে ডি ক্যাম্পে পাঠিয়ে দেবে, মানে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। আসামে 14 লক্ষ বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিয়েছে, আপনারা জানেন। 6 তারিখে ইলেকশন হয়েছে, আবার 8 তারিখ থেকে নোটিশ জারি করেছে যে সব ডিটেনশন ক্যাম্পে চলে যাও। আমাদের এখানে আমরা এনআরসি করতে দেব না, দেব না, দেব না। আমরা বাংলায় থাকবো।
দিল্লি আমাদের কথাই চলবে, আমরা দিল্লির কথাই চলবো না, এটা মাথায় রাখবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের উন্নয়নের জন্য ফের তৃণমূল সরকারকে ক্ষমতায় ফিরিয়ে আনা দরকার। আকাশ বার্তা। নদিয়া তেহট্ট থেকে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন অমিত শাহ। জনসভা থেকে তিনি বলেন, মোদিজি কিষাণ সম্মান দেন আর দিদি ভাতিজা সম্মান দেন। রাজ্যে প্রচারে এসে আজ ফের ভাতিজা বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন অমিত শাহ। নদিয়ার তেহট্টে জনসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর কিষাণ সম্মান নিধির সঙ্গে তুলনা করে কটাক্ষ করেন অভিষেককে। मोदी जी किसान सम्मान निधि भेजना चाहते हैं, दीदी भतीजा सम्मान करना चाहती है, भतीजा सम्मान। मुझे बताओ भाइयों बहनों, सम्मान करने वाली सरकार चाहिए या भतीजा सम्मान करने वाली सरकार चाहिए? স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলায় বিজেপি ক্ষমতা এলে সিন্ডিকেটের অবসান হবে, কাটমানি নেওয়ার কেউ থাকবে না। আকাশ বার্তা। ভোটের মুখে চাপ বাড়ল তৃণমূলের। আয়কর মামলায় মদন মিত্রের ছেলে স্বরূপ মিত্রকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করলো ইডি। তাকে 23শে এপ্রিল হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি 19শে এপ্রিল তলব করা হয়েছে মানস ভূঁইয়াকে। কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্রর ভাগ্য পরীক্ষা আগামীকাল। তার আগে কিছুটা হলেও চাপ বাড়ল তৃণমূল শিবিরে। আয়কর মামলায় আগামী 23শে এপ্রিল হাজিরা দিতে বলা হয়েছে মদন পুত্র স্বরূপ মিত্রকে। আয়কর মামলায় তদন্তে নেমে সম্প্রতি আয়কর প্রধান প্রয়াত অনুকূল মাইতির স্ত্রী কণিকা মাইতিকে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেখানেই স্বরূপ মিত্রর নাম উঠে আসে। আয়কর তদন্তে নেমে ইডির হাতে যে ভিডিও ফুটেজ এসেছে তাতে তৃণমূল নেতা মানস ভূঁইয়াকে দেখা গিয়েছে বলে খবর রয়েছে। আয়করের অনুষ্ঠানে তিনি কেন গিয়েছিলেন তা জানতে চাইতে পারে ইডি। পাশাপাশি এই ইস্যুতেই কোনো আর্থিক লেনদেন হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হতে পারে। মানসবাবুকে ডাকা হয়েছে আগামী 19শে এপ্রিল। এছাড়াও ডাকা হয়েছে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং বিদায়ী কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকেও। 2017 সালে সিবিআই গ্রেফতার করেছিল আয়কর প্রধান অনুকূল মাইতিকে। হেফাজতে থাকাকালীন উড়িষ্যার জেলেই মৃত্যু হয় তার। আকাশ বার্তা। হাসপাতালে তীব্র স্থানাভাব। কোভিড রোগীর সংখ্যা দিনকে দিন বৃদ্ধি পাওয়ায় খোদ রাজধানী দিল্লির হাসপাতালগুলোয় এখন এক একটি বেডে গাদাগাদি করে থাকতে হচ্ছে দুজনকে। এদিকে উদ্বেগ বাড়িয়ে দেশে দৈনিক করোনা সংক্রমণ ফের ছাড়ালো 2 লক্ষের গণ্ডি। দেশের সর্ববৃহৎ কোভিড চিকিৎসালয়ের অবস্থা দেখুন। দিল্লির লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হসপিটাল, বেড প্রায় 1,500, কিন্তু দিন কয়েকের মধ্যে রোগীর সংখ্যা এতটাই বেড়েছে যে এক একটা বেডে গাদাগাদি করে থাকতে হচ্ছে দুজনকে। We are definitely overburdened. We are already working at the full capacity, rather double of the capacity. কিন্তু করোনা যে সময়ের সঙ্গে সঙ্গে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে, দেশে পরপর দুদিন দৈনিক করোনা সংক্রমণ 2 লক্ষ ছাড়িয়ে গেল। শেষ 24 ঘন্টায় মৃতের সংখ্যা 1185। দেখব কোন রাজ্য কোন জায়গায় দাঁড়িয়ে। মহারাষ্ট্রের শেষ 24 ঘন্টায় আক্রান্ত 61,000-এর বেশি, উত্তরপ্রদেশে 22,000-এর উপরে, দিল্লি 16,699 আর পশ্চিমবঙ্গ 6,769। মৃত্যু হয়েছে 22 জনের। এটা লখনৌয়ে বৈশাখুন শ্মশানের ছবি। কোভিডে মৃত্যু এতটাই বেড়েছে যে এই শ্মশানে একটা চিতা নিভলেই নাকি 2টো চিতা জ্বলে উঠছে। ইন্টারনেটে সেই ছবি ভাইরাল হতেই টিন দিয়ে শ্মশান ঘেরার কাজ শুরু করেছে প্রশাসন, হয়তোবা নিষ্ঠুর বাস্তবকে আড়াল করার জন্য। আকাশ বার্তা। আগামী জুনে দেশে দৈনিক করোনায় মৃত্যু ছড়াতে পারে 2000-এর গণ্ডি। আন্তর্জাতিক সংস্থা ল্যান্সেটের রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে। করোনাকে বায়ুবাহিত রোগ হিসেবে উল্লেখ করেছেন তারা। কোভিডের দ্বিতীয় ঢেউ ক্রমেই দেশের বিভিন্ন প্রান্তে থাবা বসাতে শুরু করেছে। প্রতিদিন বাড়ছে রোগীর সংখ্যা, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। এরই মধ্যে বিজ্ঞান গবেষণা পত্রিকা ল্যান্সেট এক রিপোর্টে জানিয়েছে, জুনের প্রথম সপ্তাহে ভারতে দৈনিক মৃত্যু বেড়ে 2320 পর্যন্ত হতে পারে। প্রথম পর্বে দেশে একদিনে সর্বাধিক মৃত্যু হয়েছিল গত বছর 16ই সেপ্টেম্বর। সংখ্যাটা ছিল 1290। এরপর ধীরে ধীরে কমতে থাকে সংখ্যাটা। কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দেশের মৃত্যু হয়েছে 1185 জনের। উদ্বেগ আরও বাড়িয়ে কলোরাডোর গবেষণা পত্রিকা ল্যান্সেট জানিয়েছে, SARS-CoV-2 ভাইরাস বাতাসেও সংক্রমণ ছড়াচ্ছে। 6 বিশেষজ্ঞের একটা দল এমনই তথ্য দিয়েছে। এছাড়া অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটা দলও একই তথ্য দিয়েছে। তারা জানিয়েছে, একজন সংক্রমিত ব্যক্তি একসাথে 53 জনকে আক্রান্ত করতে পারে। এদের গবেষণায় উঠে এসেছে এমন তথ্য যে এই SARS-CoV-2 ভাইরাস বাইরের থেকে ঘরে সংক্রমণ ছড়াবে বেশি এবং মোট সংক্রমণের 40% প্রায় নীরবে সংক্রমিত করবে মানুষকে।
এমনকি ভেন্টিলেটর, এয়ার ফিল্টার, এয়ার কন্ডিশনারের মাধ্যমেও দ্রুত ছড়াতে পারে এই ভাইরাস। ভারতে কোভিডের প্রথম সংক্রমণের মতোই দ্বিতীয় তরঙ্গ থাবা বসাচ্ছে এদেশের বিভিন্ন শহরে। ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে দৈনিক নতুন সংক্রমণ 10,000 থেকে বেড়ে 80,000 হয়েছে মাত্র 40 দিনে। গত সেপ্টেম্বরে এই সময় লেগেছিল 83 দিন। করোনার দ্বিতীয় তরঙ্গ দেশজুড়ে উদ্বেগ বাড়িয়েছে ব্যাপক হারে। এদিকে করোনায় হ্রাস টানতে রবিবার লকডাউন ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার। পাশাপাশি মাস্ক না পরলে 10,000 টাকা পর্যন্ত জরিমানার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রথমবার ভুল করলে ফাইন 1000 টাকা, পরের বারের ক্ষেত্রে জরিমানাটা বাড়ানো হয়েছে 10 গুণ। আকাশ বার্তা। করোনা আতঙ্কে কাঁপছেন সাধু সন্তেরাও। সেই আতঙ্ক এতটাই তীব্র যে হরিদ্বারে কুম্ভ মেলা ছেড়ে বেরিয়ে গেল দুটো প্রধান আখড়া। মেলার শাহী স্নানে গিয়ে এখনো পর্যন্ত 30 জন সাধু করোনায় আক্রান্ত হয়েছেন। মহাকুম্ভকেও এবার তাড়া করছে করোনার আতঙ্ক। কাঁপছেন সাধু সন্তেরাও। মেলায় অংশ নেয় যে 13টা আখড়া, তাদের মধ্যে 2টো আখড়া আজই মেলা ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এদের মধ্যে রয়েছে তপনিধি শ্রী আনন্দ আখড়া এবং নাগা সন্ন্যাসীদের জন্য পরিচিত নিরঞ্জনী আখড়া। निर्णय हमारा अखाड़े ने लिया है, इसलिए लिया कि हरिद्वार में कोरोना चरम सीमा पे है और हम जो 27 तारीख का स्नान है हम उसमें करीबन 20-25 महात्मा स्नान करेंगे, इससे ज़्यादा स्नान नहीं करेंगे। কুম্ভ মেলায় এখনো পর্যন্ত 30 জন সাধু আক্রান্ত। অবস্থার অবনতি হওয়ায় অল ইন্ডিয়া আখড়া পরিষদের অন্যতম কর্তা মহান্ত নরেন্দ্র গিরিকে ঋষিকেশের এইমসে ভর্তি করা হয়েছে। কুম্ভ এলাকায় আক্রান্তের সংখ্যা 2000 ছাড়িয়েছে। এরকম অবস্থায় একদল সাধুসন্ত মাটি কামড়ে পড়ে থাকতে চাইলেও অন্য দল কিন্তু বাস্তবতাকে মেনে নিয়ে এলাকা ছাড়তে চাইছে। हाथ जोड़ के निवेदन किया हुआ है कि आप तुरंत जो है हरिद्वार को खाली कीजिए, अपने अपने स्थानों की आप निकल जाइए। आपकी भी सुरक्षा इसी में, हमारी भी सुरक्षा इसी में है। কুম্ভ মেলায় আরেক গুরুত্বপূর্ণ স্নান আগামী 27 এপ্রিল, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন ভিড়ে যদি লাগাম দেওয়া না যায় তবে হরিদ্বারের কুম্ভ হয়ে উঠতে পারে করোনার সুপার স্প্রেডার। আকাশ বার্তা। অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন।